প্রথমেই আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকেই আছেন যারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। আমাদের পাশে থাকুন এবং আরও ভালো ভালো গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্কেয়ার অ্যালার্ট। সাগর দৌড়ে তিতলিদের ঘরে ঢুকতে যাবে এমন সময় দিয়া ঘর থেকে ছুটে আসে। সাগরকে কাছে পেয়ে দিয়া বলে, বাপি, মা কেমন ছটফট করছে বিছানায়, আর খালি বলছে জ্বলে গেল জ্বলে গেল। সাগর ছুটে গিয়ে তিতলির কাছে যায়, দেখে তিতলি বিছানায় ছটফট করছে। আজ আপনাদের জন্য রয়েছে দীপ্যমান ভাদুরীর কলমে আপ্তি। শুনতে থাকুন আজকের গল্প। লেখক সাগর রায় নিজের বাগান দেখাশোনা করছে আর মাঝে মাঝে কোনো এক চিন্তাতে ডুবে যাচ্ছে। এমন সময় মোবাইলটা বেজে ওঠে। সাগর মোবাইলটা ধরে। হ্যালো, সাগর রায় বলছি। অপর প্রান্ত থেকে এক পুরুষ মানুষের কণ্ঠস্বর। নমস্কার, আমি দিকপাল পাবলিকেশনস থেকে সমর দত্ত বলছি। নমস্কার, বলুন। এবারের পুজো সংখ্যায় আপনার লেখা চাই কিন্তু সাগরবাবু। গতবার দিতে পারেননি লেখার ব্যস্ততার জন্য, তাই অনেক আগে থেকে আপনাকে বায়না দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সময় করে লেখা পাঠিয়ে দেব। গতবার দিতে পারিনি, কিন্তু এবার নিশ্চয়ই দেব। অনেক ধন্যবাদ দাদা, আমি পেমেন্ট পাঠিয়ে দেবো এর মধ্যেই। বেশ বেশ, ধন্যবাদ। কথাটা বলে সাগর ফোনটা রেখে দেয়। এই সময় বাগানে সাগরের স্ত্রী তিতলি চা হাতে নিয়ে ঢোকে। কার ফোন ছিল? ওই দিকপাল পাবলিকেশন থেকে সমরবাবু ফোন করেছিলেন। তিতলি সাগরের হাতে চায়ের কাপটা দেয়। কি বলছিলেন? চায়ে এক চুমুক দিয়ে সাগর বলে, ওই এবারে পুজোর সংখ্যাতে লেখা চাইছেন। গতবার দিতে পারিনি, এবার যেন দিই, তাই আগে থেকে বুক করে রাখলেন। ও আচ্ছা। ভাবছি আপ্তি উপন্যাসটা দিয়ে দেবো ওনাকে। শেষ পর্বটা এখনো বাকি আছে, তবে শেষ করে নি, তারপর না হয় ওনাকে জানাবো। আপ্তি উপন্যাসটা তো আমাকে এখনো পড়ে শোনাওনি। আরে আগে তো শেষ করি। এমন কোনোদিন কি হয়েছে যে আমার লেখা তোমাকে না পড়ে শুনিয়েই আমি প্রকাশ করে দিয়েছি? হয়নি তো? না, তা তো করনি। তাহলে ম্যাডাম, আপনার কাছে গ্রিন সিগন্যাল পেলে তবে আমার লেখা প্রেসে ছাপা হয়, বুঝলেন? তা তো হয়। আসলে কি বলতো, এই উপন্যাসটা শেষটা কিছুতেই বুঝে উঠতে পারছি না, কিভাবে শেষ করব। উমা, কেন? আরে শেষটা হয়েও যখনই শেষ করতে যাচ্ছি কোনো না কোনো কারণবশত শেষ হচ্ছে না, লেখা আটকে যাচ্ছে, বুঝলে? ওমা, সে কি, এরকম হচ্ছে কেন? কি জানি, কিছুই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আমাকে লেখাটা পড়ে শুনিও তো। দেখি আজ দুপুরে তোমার সাথে বসবো লেখাটা নিয়ে, তবে যদি শেষ হয়। সাগরের লেখার ঘরে আপ্তি লেখার উপন্যাসের কয়েকটা খাতার পাতা আপনা আপনি উল্টোতে লাগলো। তারপর শেষ পর্বে যে পাতাটা লেখা আছে সেই পাতাটাতে কে যেন কাটাকুটি করে দিল। আচ্ছা, দেখা গেল কোনো এক মহিলা চলে গেল। সাগর আর তার স্ত্রী তিতলি বাগানেই বসে আছে, তবে ঘরের ভেতরে কে ছিল? বাড়িতে ওরা দুজন ছাড়া আর তো কেউ থাকে না। এরপর বাগান থেকে সাগর আর তিতলি ঘরে ঢোকে। তিতলি রান্নাঘরে ঢুকে যায় আর সাগর লেখার ঘরে ঢুকে যায়। ঘরে ঢোকা মাত্রই তারা শুনতে পায় ঘরের ভিতর কে যেন সুরেলা বাঁশি বাজাচ্ছে। সাগরও লেখার ঘর থেকে বেরিয়ে আসে।
আর তিতলিও রান্নাঘর থেকে বেরিয়ে আসে বাঁশির আওয়াজ শুনে। বাঁশির আওয়াজটা কোথা থেকে আসছে বলো তো? কোথাও থেকে নয়, এ তো ঘরের ভিতর থেকেই আসছে বাঁশির আওয়াজটা। আহা, কি সুন্দর বাঁশির সুর বাজাচ্ছে। আচ্ছা, আমাদের মোবাইল ফোন থেকে নয় তো? কোনো জায়গায় হয়তো হাত পড়ে গেছে। দুজনে মোবাইল ফোন ঘাটে, কিন্তু এই বাঁশির আওয়াজ মোবাইল থেকে আসছে না, ঘরেই কেউ বাজাচ্ছে। দুজনেই অবাক হয়ে যায়। বাবা, তবে কি ঘরে গোপাল এলো নাকি? যত বাজে কথা। যাও, লিখতে যাও, আমি চললাম, আমার অনেক কাজ বাকি আছে এখনো। সাগর লেখার ঘরে ঢুকে আপ্তি উপন্যাসের খাতাটা খুলেই চমকে যায়। দেখে শেষ পর্বটা কাটাকুটি করা। এ কি করে সম্ভব? সাগর খাতাটা নিয়ে তিতলির রান্নাঘরে আসে হন্তদন্ত হয়ে। কি ব্যাপার, লেখার খাতা নিয়ে সোজা স্ত্রীর রান্নাঘরে যে? এই দেখো তিতলি, আমি আপ্তি উপন্যাসের শেষ পর্বটা কিছুটা লিখেছিলাম, এখন দেখছি এতে কাটাকুটি করা। কি করে হলো? আমি তো কাটাকুটি করিনি। তিতলি হেসে ফেলে। আরে বাবা, তুমি হয়তো লেখাটা লিখে পছন্দ করনি, তাই তুমিই কেটে দিয়েছো। এতে অবাক হবার কি আছে? তুমি হয়তো ভুলে গেছো কাটাকুটি করার কথাটা। এই দাঁড়াও, এত ভুল তো আমার হবে না। তোমার যা ভুলো মন, তুমি কিছু মনে রাখতে পারো না, তা মানছি আমি পারি না, কিন্তু আমার লেখার ব্যাপারে এত ভুল তো আমার হয় না। তাহলে নয় আমি কেটেছি, আর না হলে ভূত এসে কেটে দিয়ে গেছে। তুমি যত সব ফালতু কথা বলো। কথাটা বলে সাগর রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তিতলি হাসতে থাকে। বাঁশির আওয়াজটা এখন আর শোনা যাচ্ছে না। সাগর আর তিতলির একমাত্র মেয়ে দিয়া স্কুল থেকে বাড়ি ফেরে। বাড়ি ফিরেই সোজা বাবার কাছে চলে যায়। সাগর এখন লিখতে ব্যস্ত। বাপি, কি করছো? তাহলে মামনি স্কুল হয়ে গেল? হ্যাঁ বাপি, জানো বাপি, আজ স্কুলে একটা অন্যরকম কাণ্ড ঘটেছে। আবার কাণ্ডও বাঁধিয়েছ? শুনি। বাপি, আমি কাণ্ড বাঁধাইনি, শোনোই না। ও আচ্ছা, বলো। আজ স্কুলে আমি ক্লাসরুমে সুন্দর বাঁশির আওয়াজ পেয়েছি। সারাক্ষণ পেয়েছি জানো, যতক্ষণ স্কুলে ছিলাম। আমার আর কোনো বন্ধু কিন্তু পাইনি। সাগর অবাক হয়ে দিয়ার মুখের দিকে তাকিয়ে বলে, কি বললে? তুমি বাঁশির আওয়াজ পেয়েছো? তবে আর বলছি কি, তোমার কোনো বন্ধুই শুনতে পায়নি, শুধু তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ গো, কেউ বিশ্বাসই করলো না, কিন্তু সুন্দর বাঁশির সুর বাপি জানো। সাগর একটু হক চুকিয়ে যায়। একটু আগেই তো বাঁশির আওয়াজ তারাও শুনেছে। এরকম কেন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এখন ওইসব নিয়ে ভেবো না মামুনি। এখন আমি তো কাজে আছি, পরে আমি আরো ভালো করে তোমার মুখ থেকে শুনবো, কেমন? আচ্ছা বাপি। কথাটা বলে দিয়া দৌড়ে চলে গেল। সাগর একটু চিন্তিত হয়ে পড়ল। তিতলি বসে সাগরের লেখা উপন্যাস আপ্তিটা পড়ছে মনোযোগ দিয়ে। সামনে সাগর বসে সিগারেট টানছে। উপন্যাসটা পড়া শেষ করে তিতলি। বলো, কেমন হয়েছে? এক কথায় অনবদ্য, তবে শেষ দৃশ্য তোমাকে চেঞ্জ করতে হবে মনে হচ্ছে, না হলে শেষটা ঠিক জমছে না, যে দৃশ্যটা নিয়ে তুমি চিন্তা করছো। তুমি শেষটা কি করতে বলছো? আমার ব্যক্তিগত মতে আপনি শেষ দৃশ্যই মারা যাবে। আচ্ছা, আমারও তাই মনে হয় বুঝলে। তাও জানতে চাইবো, তোমার কেন মনে হচ্ছে যে আপ্তিকে মরে যেতে হবে? যে মেয়েটার জীবনটাই একটা ট্র্যাজেডি, তার শেষটা তো ট্র্যাজেডি না হলে উপন্যাসটা ঠিক ফুটবে না। তবেই লোকে উপন্যাসটা মনে রাখবে ট্র্যাজেডি উপন্যাস হিসাবে। এবার তোমার ব্যাপার।
আমিও তোমার সাথে একমত। এটা নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, শেষ দৃশ্যটা কিছুতেই শেষ করতে পারছি না। যখনই আপ্তির মারা যাওয়ার দৃশ্যটা লিখতে যাচ্ছি, কেন কে জানে আমার কলম চলছে না। ওই রকম হয়, ওটা তোমার টেনশন থেকে হচ্ছে। একবার লিখে ফেলো, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। দেখো, এর আগেও তো আমি অনেক উপন্যাস গল্প শেষ করেছি, কোনো চরিত্রের মারা যাওয়ার দৃশ্যও শেষ করেছি সুন্দরভাবে, আর তুমি তো জানো। কিন্তু এই আপ্তির শেষ দৃশ্য লিখতে গিয়েই বারবার আটকে যাচ্ছে। তোমার একটা ভয় ঢুকে গেছে এই উপন্যাসটার ওপর। তাড়াতাড়ি লেখাটা শেষ করো, দেখবে এই উপন্যাস তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। এত নাম করবে না উপন্যাসটা। এই তাহলে তো আজই শেষ করতে হয়, শেষ হলেই তো পার্টি দেব। দুজনেই জোরে জোরে হেসে ওঠে। লেখক সাগরের বাগানে পার্টি চলছে। সাগর কাল উপন্যাস আপ্তি শেষ করেছে, তার জন্যই এই অনুষ্ঠান। অনেক বন্ধু বান্ধব, পাবলিশার, আত্মীয় স্বজন এসছে তার অনুষ্ঠানে। চারিদিকে খাওয়া দাওয়া চলছে, কথাবার্তা চলছে। এরই মধ্যে সাগর খেয়াল করে একজন ইয়াং মেয়ে পার্টিতে একটু অন্যমনস্ক হয়ে এদিক ওদিক ঘুরছে, একাই থাকছে আর তার দিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। কেন কে জানে সাগরের মেয়েটার ওপর একটু সন্দেহই হচ্ছে। মেয়েটা কে? সাগর মেয়েটার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই মেয়েটার কাছে যেতে পারে না। এদিকে মেয়েটা সামনে সাগরকে ওয়াচ করে চলেছে। সাগরও চোখে চোখে রেখেছে মেয়েটাকে। হঠাৎ পার্টির মাঝে আবার সেই সুরেলা বাঁশির আওয়াজ শুনতে পায় সাগর। সাগর তিতলিকে বলে যে সে শুনতে পারছে কিনা বাঁশির আওয়াজটা। তিতলি জানায় সে এরূপ কোনো বাঁশির আওয়াজ শুনতে পারছে না। মেয়ে দিয়ার কাছে গিয়েও সাগর জানতে চায় যে সে কি শুনতে পাচ্ছে কোনো বাঁশির আওয়াজ। মেয়ে দিয়াও জানায় যে এইরূপ কোনো বাঁশির আওয়াজ এখন কোনো মতে সে শুনতে পাচ্ছে না। সাগরের মাথাটা ঘুরতে থাকে। এই সময় ওই অচেনা মেয়েটাকেও আর দেখতে পাওয়া যায় না অনুষ্ঠানে। নিজেকে সামলে নেয় সাগর কোনো রকমে। অনুষ্ঠান চলতে থাকে। হঠাৎ সাগরের লেখার ঘর থেকে ধুঁয়ো বেরোতে থাকে। অনুষ্ঠানের একজন লোক সেইটি দেখতে পায় এবং চিৎকার করে জানায় আগুন আগুন বলে। সবাই দৌড়োদৌড়ি করতে থাকে। সাগর দেখে ওই ধুঁয়ো তার লেখার ঘর থেকে আসছে। দৌড়ে যায় তার লেখার ঘরে, সঙ্গে তিতলিও যায়। লেখার ঘরে গিয়ে দেখে সব ঠিক আছে, একমাত্র উপন্যাসের খাতাটা আর লেখার টেবিলটা, যেটায় আপ্তি লেখাটা আছে, ওইটি পুড়ে গেছে অলরেডি। সাগর দৌড়ে গিয়ে কোনো রকমে খাতাটায় লাগা আগুনটা নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পুরো ছাই হয়ে গেছে খাতাটা। সাগর ততক্ষণে অজ্ঞান হয়ে যায়। সবাই ধরাধরি করে সাগরকে। পুরো বাড়িটাই যেন এক নিমেষে থমথমে হয়ে গেল। মাঝরাতে সবাই যখন চলে গেছে, পরিবেশ তখন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সাগরের মন কিছুতেই ঠান্ডা হয়নি। সাগর তার নিজের লেখার ঘরে চুপ করে বসে আছে, চোখ ছলছল করছে। পাশে তিতলি, ও এখনো ঘুমোয়নি, বসে আছে। কোথা থেকে কি হয়ে গেল বলতো? মন খারাপ করো না সাগর, এইটা একটা দুর্ঘটনা, কারুর কিচ্ছু করার ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আগুনটা এলো কোথা থেকে? সেটাই তো আমার মাথায় ঢুকছে না। এমন নয় যে আমি সিগারেট ধরিয়ে অন্যমনস্ক হয়ে চলে গেছি, আর বিকেলের পর থেকে আমি একটা সিগারেটও খাইনি। এই ঘরে আগুনের কোনো নিশানাও পাচ্ছি না। তাহলে আমার উপন্যাসটা পড়ল কি করে? না, হিসেব মিলছে না। যাক, যা হয়েছে হয়েছে। তুমি মন খারাপ আর করো না। তোমাকে এই উপন্যাস আবার নতুন করে লিখতে হবে। না তিতলি, না,
আমি আর আপ্তি উপন্যাসটা লিখব না। কেন? তোমার আবিষ্কার এত দিনের, এইভাবে নষ্ট করে দেবে? কিছু করার নেই তিতলি। এই আপ্তি উপন্যাসটা কেন কে জানে লিখতে গিয়ে আমার অনেক বাধা বিপত্তির মুখ দিয়ে যেতে হয়েছে। নতুন করে লিখতে গিয়ে আমি চাই না আর কোনো বাধা বিপত্তি আসুক, তা আমার উপরই হোক বা তোমাদের উপরে। এটা ঠিক নয় সাগর। তুমি তোমার আবিষ্কার এইভাবে শেষ করে দিতে পারো না। তুমি হেরে যাবে। তা কেন? আমি তো লেখা বন্ধ করছি না। যতদিন বাঁচবো ততদিন আমার লেখা চলবে, কিন্তু এই উপন্যাস আমি আর লিখব না। নতুন কোনো উপন্যাস লিখব, নতুন ভাবে লিখব। এটাকে হেরে যাওয়া বলে না তিতলি। তাহলে তোমার পাবলিশার কি বলবে? উনি তো তোমাকে অ্যাডভান্স করে দিয়েছেন এই লেখাটার জন্য। তাকে কি বলবে তুমি? ও আমি ম্যানেজ করে নেব। আমার অসুবিধার কথা বলবো ওনাকে। এই লেখাটা লিখতে গিয়ে কি কি ঝামেলার সম্মুখীন হয়েছিলাম সবই বলবো। আর উনি তো এই ঘটনার সাক্ষী। কাল তো ওনার সামনেই সব ঘটলো। ওনাকে আমি এর থেকেও ভালো লেখা দেব। দেখো তাহলে, আমি আর কি বলবো। আচ্ছা তিতলি, কাল একটা ব্যাপার লক্ষ্য করেছিলে? কি ব্যাপার? কাল আমাদের অনুষ্ঠানে একজন ইয়াং মেয়েকে দেখেছিলে। আমাদের জানাশোনার মধ্যে সে ছিল অচেনা, মনে আছে? না তো, সেরকম তো কাউকে চোখে পড়েনি আমার। আর থাকলেই বাকি, হয়তো কারোর আত্মীয় ছিল, তাদের সঙ্গে এসছিল। কেন, কি হয়েছে? ওই মেয়েটা একা একা ঘুরছিল আর আমার দিকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমি কিছুতেই সামনে গিয়ে কথা বলতে পারলাম না। তারপরেই তো আগুনটা থাকলো। তুমি কি বলতে চাইছো? যে ওই মেয়েটা তোমার লেখার ঘরে গিয়ে তোমার উপন্যাসটা পুড়িয়ে দিয়েছে? আশ্চর্য যুক্তি তোমার। আরে আমি কি তা বলেছি? আমি তোমাকে বললাম যে তুমি কি মেয়েটাকে দেখেছো আর দেখলেও চেনো কিনা, ব্যাস। না, আমি দেখিনি, আর চেনার কোনো প্রশ্নই নেই। এবার ঘুমোতে চলো, ভোর হয়ে এলো। না হলে শরীর মন দুটোই খারাপ করবে। যা যা বলছো সব। তুমি ঘুমোতে যাও, আজ আমার ঘুম হবে না। আমি এখানেই বসে আছি। কিছু আর বলার নেই, একটু বিশ্রাম নিতে বললাম। আমারও ঘুম হবে না, তাই যাই মেয়েটার কাছে একটু যাই। ওর মনটাও খারাপ হয়ে গেছে, দেখি ঘুমোচ্ছে না জেগে আছে। হ্যাঁ যাও, দেখে আসো, আর নিজেও একটু বিশ্রাম নাও। তিতলি চলে যায়। সাগর আবার চিন্তায় ডুব দেয়। সাগরের কাছে খালি ওই অচেনা মেয়ের মুখটা ভাসতে থাকে। এমন সময় সাগর খেয়াল করে কে যেন তার লেখার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আড়াল করে। সাগর ভাবে তিতলি দাঁড়িয়ে আছে। কিছু বলবে তিতলি? আমি ঠিক আছি, তুমি যাও না, যাও না, বিশ্রাম নাও না, গিয়ে দাঁড়িয়ে আছো কেন? কোনো সাড়া নেই, এখনো ছায়াটা দাঁড়িয়ে আছে। সাগর ছায়াটার কাছে উঠে যায়। কাছে যাওয়া মাত্রই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। সাগর দেখে কেউ নেই, সে ভয় পেয়ে যায়। সোজা তিতলির ঘরে যায় সাগর। দেখে তিতলি দিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। সাগর আবার নিজের লেখার ঘরে ফিরে আসে। সাগর চিন্তা করতে থাকে, এতক্ষণ এখানে কে ছিল? তিতলি তো ঘুমিয়ে পড়েছে। আবার ওই বাঁশির আওয়াজ শুনতে পায় সাগর। ভালো করে বাঁশির আওয়াজটা শোনে সাগর। তারপর নিজেই অবাক হয়ে যায়। এই বাঁশির সুর তো এই আপ্তি উপন্যাসের। আপ্তি বাঁশি বাজাতো। কেমন অচেনা ভয় পেতে শুরু করলো সাগরের। কি হচ্ছে তার এইসব? আর নিতে পারছে না সে। মাথার চুল ধরে বসে থাকে সাগর, আর বাঁশির আওয়াজটা আরো আরো জোরালো হতে থাকে। আস্তে আস্তে সাগর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে
ঘুম থেকে উঠে তিতলি দেখে সারা ঘরেতে পায়ের ছাপ। পরিষ্কার বোঝা যায় এই পায়ের ছাপ কোনো পুরুষ মানুষের নয়, কোনো মেয়ের পায়ের ছাপ। চমকে ওঠে তিতলি, সোজা সাগরের লেখার ঘরে যায়। সেখানেও একই পায়ের ছাপ, আলপনার মতো। তিতলি সাগরকে ঘুম থেকে ওঠায়, পায়ের ছাপগুলো দেখায় তাকে। সাগরের মুখে কোনো শব্দ নেই এই দৃশ্য দেখে। কাল আমি তোমার ঘর থেকে চলে যাওয়ার পর কে এসেছিল তোমার ঘরে? এই পায়ের ছাপ কার, সাগর? আমি কিচ্ছু বুঝতে পারছি না তিতলি। এই পায়ের ছাপ কোথা থেকে এলো? এ তো কোনো মেয়ের পায়ের ছাপ। ছাপটা দেখো, একদম মনে হচ্ছে কে যেন আলপনা এঁকেছে। আর তুমি চলে যাওয়ার পর তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তবে এই পায়ের ছাপ কোথা থেকে এলো? কাল তুমি চলে যাওয়ার পর আমি দেখলাম কে যেন আমাকে দরজার বাইরে থেকে লক্ষ্য করছে। আমি ভাবলাম তুমি, কাছে গিয়ে দেখি কেউ কোথাও নেই। সোজা তোমার ঘরে যাই, গিয়ে দেখি তুমি তোমার মেয়েকে জড়িয়ে ঘুমোচ্ছ। আমি আবার আমার ঘরে ফিরে আসি। তারপর জানো জানো আমি আবার কাল সেই বাঁশির আওয়াজে আবার শুনেছি। আর ওই বাঁশির আওয়াজ আমি চিনতে পারি তক্ষুনি। ওই বাঁশি বাজাতো আমার আপ্তি উপন্যাসের আপ্তি বলে মেয়েটা। তুমি বিশ্বাস করো তিতলি, কাল এরকমই হয়েছে। কি সব বলছো বলো তো? এগুলো বিশ্বাসযোগ্য? জানি জানি তুমি বিশ্বাস করবে না, আমিও বিশ্বাস করতে পারছি না, কিন্তু কিন্তু এইগুলি ঘটনা। আর এই পায়ের ছাপ, এ আমার আপ্তি উপন্যাসের ওই আপ্তি মেয়েটার। সেও আলপনা আঁকতো। হোয়াট রাবিশ! তোমার মুখে এইসব মানায় না, সাগর। তুমি যা বলছো এইগুলো কখনো সম্ভব? আমি এক্ষুনি এই পায়ের ছাপগুলো মুছে দেব, না হলে তোমার মাথা ঠিক হবে না। তিতলি পায়ের ছাপগুলো মুছতে থাকে। পায়ের ছাপগুলো মুছে যায়। খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তিতলি। সাগরের চিন্তা আরো বেড়ে যায়। সারা রাত ঘুমোতে পারে না সাগর, ছটফট করতে থাকে। বিছানা থেকে উঠে পড়ে সাগর। পাশে তিতলি আর দিয়া ঘুমে আচ্ছন্ন। সাগর হালকা করে বিছানা থেকে উঠে বাড়ির বাইরে যায়। সোজা রাস্তায় বেরোয় একটু হেঁটে আসবে বলে। চারিদিকে কুকুর ডাকছে। সাগর পাঞ্জাবের পকেট থেকে একটা সিগারেট বার করে ধরায়। তারপরে নিজের মনে হাঁটতে থাকে। একটা গলি ধরে হাঁটতে থাকে সাগর। বড় বড় উত্তর কলকাতার বাড়িগুলো সব এখন ঘুমোচ্ছে। রাত অনেকটাই হলো। মোবাইলটা আবার বের করে দেখতে চায় টাইম কিরকম হলো, কিন্তু পকেটে দেখে মোবাইলটা নেই। খানিকটা হতাশ হলো সাগর। মোবাইলটা বাড়িতে ফেলে এসছে সে। যাই হোক, সাগর আবার হাঁটতে লাগলো আপন মনে। আবার শুনতে পেল সেই বাঁশির সুরেলা আওয়াজ। খুব কাছেই বাঁশিটা বাজছে। সাগর পাগলের মতো এগলি ওগলি খুঁজতে থাকলো এই বাঁশি কে বাজাচ্ছে। হঠাৎ চোখে পড়ে রাস্তাতেও সেই পায়ের ছাপ, ঠিক যেন আলপনা। এবারে ঘাবড়ে যায় সাগর। সাগর সেই পায়ের ছাপ ধরে হাঁটতে থাকে, খুঁজতে থাকে কোথা থেকে এই পায়ের ছাপ আসছে। পায়ের ছাপের পিছন করতে করতে অনেকটা দূরে চলে যেতে থাকে সাগর। চারিদিকে নিস্তব্ধ, কিন্তু তার মধ্যেও বাঁশির আওয়াজটা বাজতে থাকে। হঠাৎ সাগর লক্ষ্য করে একটা বাচ্চা মেয়ে পিছন দিক থেকে বাঁশি বাজাচ্ছে। সাগর বাচ্চা মেয়েটার কাছে ছুটে যায়। সাগর বাচ্চা মেয়েটার সামনের দিকটা দেখতে পায় না, কারণ সে পেছন দিক করে আছে বলে। সাগর ওই অবস্থাতেই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করে, কে তুমি? বাচ্চা মেয়েটা বাঁশি থামিয়ে সাগরের মুখের দিকে তাকায়। এরপর সে যা দেখল তার জন্য একদম প্রস্তুত ছিল না সাগর। বাচ্চা মেয়েটার মুখ দেখে চমকে ওঠে সাগর। দেখে তার মেয়ে দিয়া বাঁশি হাতে দাঁড়িয়ে আছে সেখানে। এ কি দিয়া?
এখানে কি করে এলি মা? বাপি, তুমি? আমি জানি না বাপি, আমি কি করে এখানে এলাম। সাগর দিয়াকে জড়িয়ে ধরে বুকের মধ্যে। কিন্তু কিন্তু তুই তো আমাদের সাথে ঘুমোচ্ছিলিস, এখানে কি করে এলি? দিয়া এখন ভয় পেয়ে চুপ থাকে। আর আর বাঁশিটা তোর কাছে এলো কি করে? তুই এ সুর করলি কি করে বল? আমি কিচ্ছু জানি না বাপি। সত্যি করে বলতো, তুই কি এতদিন বাঁশি বাজাতিস? না বাপি, আমার যখন জ্ঞান এলো তখন আমি রাস্তায়, তারপর বাঁশির আওয়াজ শুনতে পাই, তারপর দেখি বাঁশিটা কে একজন আমার হাতে দিয়ে চলে গেল। তারপর আমি যে কি করে বাঁশি বাজিয়েছি আমি নিজেই জানি না। তাহলে যে তোকে বাঁশি দিয়ে চলে গেল সে কি কোনো মেয়ে না পুরুষ ছিল বল? আমি কিচ্ছু বুঝতে পারিনি বাপি, শুধু ছায়ার মতো এলো আর চলে গেল। সাগর দিয়ার বাঁশিটা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় এবং দিয়াকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। তোর তোর মা ঠিক আছে তো দিয়া? কেন, মার কি হয়েছে? দিয়া চ না হলে বড় বিপদ হয়ে যাবে, চল। সাগর দিয়াকে কোলে তুলে বাড়ির দিকে দৌড়ালো। বাড়িতে গিয়ে সাগর দেখে সারা বাড়িতে প্রদীপ জ্বলছে, কিন্তু তিতলির কোনো দেখা নেই। তিতলি তিতলি বলে চিৎকার করতে থাকে সাগর, পাগলের মতো এ ঘর ও ঘর করতে থাকে। দিয়াও চিৎকার করতে থাকে মা মা বলে। সাগর শেষে নিজের লেখার ঘরে ঢুকেই বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে তিতলির বাঁধানো একটা ছবি দেখে। এই বাঁধানো ছবি তো সে তার আগে দেখেনি। চেঁচিয়ে ওঠে সাগর, দিয়া দিয়া তাড়াতাড়ি এই ঘরে আয়। দিয়ার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সাগর ছবির দিকে তাকিয়ে থাকে। এমন সময় সাগর পেছনে ঘুরে দেখে ঘরের পর্দাগুলো উড়ছে। তারই মাঝখান দিয়ে সেই অনুষ্ঠানের মেয়েটা লাল পাড় শাড়ি পরে হাতে প্রদীপের থালা নিয়ে হাসি মুখে ঘরে ঢোকে। সাগর থতমত খেয়ে যায় মেয়েটাকে এই অবস্থাতে দেখে। মেয়েটা বলে, কি ভয় পেয়ে গেলেন আমাকে দেখে? কে আপনি? আর আমার ঘরে পাইলেন কি করে? সেদিনকে অনুষ্ঠানেও আপনাকে দেখলাম। কি কি চাই আপনার? মেয়েটা বলে, সে কি, আপনার আবিষ্কারকে আপনি চিনতেই পারছেন না সাগর বাবু? আমার আবিষ্কার? বুঝলাম না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনিকে? মানে? আপনার উপন্যাসের আপনি আমি, যার বাঁচার ইচ্ছে ছিল, কিন্তু আপনি তাকে গলা টিপে মেরেছেন। আপনি আমাকে বাঁচতে দেননি। আমি সেই আপতির আত্মা। না না না, এ হতে পারে না। ওইটা একটা কাল্পনিক উপন্যাস। আপনি নিজেকে আপতি বললেই হলো। যান, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান। ও তাই নাকি? ছুঁয়ে দেখুন, আপনি আমাকে ছুঁয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কেন? এ কেমন কথা? আপনাকে আমি ছুঁতে যাব কেন? আপনি এবার বাড়াবাড়ি করছেন। প্রমাণ আমি দিয়ে যাচ্ছি আপনাকে, আপনি তাহলেই বুঝতে পারবেন। তবে আমি আবার আসব। আপনার উপন্যাসে ছিল আপনি নানা রকম রূপ পাল্টাতে পারে কথায় কথায়। কথাটা বলে আপতি সাগরের সামনে নিজের নানান রকম রূপ পাল্টাতে থাকে। কখনো পরীর রূপ, তারপর নিমেষেই রাক্ষসীর রূপ, কখনো জোয়ান মেয়ের রূপ, কখনো একদম থুরথুরি বুড়ির রূপ দেখাতে থাকে। তারপর আবার নিজের রূপে ফিরে এসে বলে, কি
এবার বিশ্বাস হলো তো? আমি বাঁচতে চেয়েছিলাম, আপনি আপনি আমাকে বাঁচতে দেননি। এর ফল তো আপনাকে পেতেই হবে। আপনার ওই ফুটফুটে বাচ্চা মেয়েটা আছে, জানবেন ওর ওপর দিয়ে অনেক ঝড় যাবে। আমি এলাম। কথাটা বলে নিমেষেই অদৃশ্য হয়ে যায় আপতি। সাগর বোবার মতো তাকিয়ে থাকে, তারপর চিৎকার করে, দিয়া, দিয়া, কোথায় গেলি মা? ভয় পাস না, আমি আসছি, তোর কিচ্ছু হবে না। কথাটা বলে সাগর দৌড়ে নিজের লেখার ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে তিতলির বাঁধানো ছবিটা দাউ দাউ করে জ্বলছে। ঘরের সমস্ত মোমবাতি নিভে যায়, ঘর অন্ধকার হয়ে যায়। বাইরে চাঁদের আলো ঘরে ঢুকে আলোময় করে তোলে বাড়িটা। সাগর দৌড়ে তিতলিদের ঘরে ঢুকতে যাবে, এমন সময় দিয়া ঘর থেকে ছুটে আসে। সাগরকে কাছে পেয়ে দিয়া বলে, বাপি, মা কেমন ছটপট করছে বিছানায়, আর খালি বলছে জ্বলে গেল জ্বলে গেল। সাগর ছুটে গিয়ে তিতলির কাছে যায়, দেখে তিতলি বিছানায় ছটফট করছে। এই এই তিতলি, কি হয়েছে? কি ছটপট করছো কেন? এতক্ষণ কোথায় ছিলে? তিতলি কাতরাতে কাতরাতে বলে, আমি আমি জানি না কোথায় ছিলাম, কিন্তু আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, যেন মনে হচ্ছে আমার গায়ে কেউ আগুন দিয়ে দিয়েছে। কি কি বলছো কি তুমি? দিয়া, তুই মায়ের পাশে থাক, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি? আমি আমার পাশের ঘর থেকে এক্ষুনি আসছি, তুই দাঁড়া। কথাটা বলে সাগর ছুটে যায় তার নিজের লেখার ঘরে। দেখে তিতলির বড় বাঁধানো ছবিটা দাউ দাউ করে জ্বলছে। সাগর এক বালতি জল এনে ছবিটার ওপর ঢেলে দেয়, আগুন নিভে যায়। ততক্ষণে তিতলির ছবিটা অনেকটাই পুড়ে গেছে। নিচে কাঁদতে কাঁদতে বলে, এটা কি খেলা খেলছো আপনি? আমার আবিষ্কার তুমি, আর তুমি আমাকেই ক্ষতি করছো। তবে তুমি কিচ্ছু করতে পারবে না, আমাদের কিচ্ছু করতে পারবে না। কথাটা বলে সাগর আবার তিতলির কাছে যায়। তিতলি ততক্ষণে একটু ঠান্ডা হয়েছে, ছটপটানিটা কমেছে। সাগর তিতলি আর দিয়াকে জড়িয়ে ধরে বুকের মধ্যে। সকাল হয়ে যায়। সাগর কালকের রাতের ঘটনা পুরোটা বলে তিতলিকে। তিতলি থম মেরে যায়। মেয়ে দিয়া ও বাপির কথাগুলো সত্যি বলে মা তিতলিকে। তিতলি আরো ঘুম বেড়ে যায়। আমাকে একবার বাঁধানো ছবিটা দেখাও। না 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 না, ওটা আমি তোমাকে দেখাতে পারবো না। ওইটা পুরো বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, পুড়ে গেছে একেবারে। সাগর, এই ছবিটা আমার দেখা দরকার, তা সে যত বিচ্ছিরি হোক না কেন। ওফ, তুমি কোনো কথা শোনো না আমার। দেখতে ইচ্ছে যখন এতই করছে, চলো। লেখার ঘরে সাগররা গিয়ে অবাক। কোথায় গেল সেই ছবিটা? সব পরিষ্কার আছে, আর চারিদিকে যে প্রদীপগুলো ছিল সেগুলোও তো নেই। তিতলি সাগরের মুখের দিকে তাকায়, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যায়। সাগর, তিতলি, দিয়া ডাইনিং টেবিলে খাচ্ছে। এমন সময় সাগরের মোবাইলটা বেজে ওঠে। মোবাইল সাগরের কাছেই ছিল। মোবাইলটা সাগর ধরে, বলে, হ্যাঁ সমর্থা, বলুন। অপর প্রান্ত থেকে সমরবাবু বলেন, কি খবর সাগরবাবু? এই তো চলছে দাদা। আমার গল্পের কি খবর? এখন কি বলি বলুন তো দাদা? আপনার সামনেই তো দেখলেন, পুরো উপন্যাসটাই পড়ে গেছে। আমি আপনাকে বরং নতুন উপন্যাস লিখে দেব। না সাগরবাবু, আমার আপনি উপন্যাসটাই লাগবে। আপনার কাছ থেকে সিনোপসিস শুনে আমার এতটাই ভালো লেগেছে যে এই উপন্যাস ছাড়া আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে আর কোনো গল্প বা উপন্যাস নেব না। এর জন্য তো আপনাকে অ্যাডভান্স করে দিয়েছি। আর সত্যি বলতে কি, আপনি উপন্যাসের প্রচ্ছদও করতে দিয়ে দিয়েছি সুকান্তদাকে। আপনি আপনি উপন্যাসটাই আবার নতুন করে লিখে আমাকে দিন তাড়াতাড়ি। কিন্তু এই উপন্যাস আমি আর লিখতে পারবো না, আপনাকে কথা দিচ্ছি তো।
এর থেকেও ভালো উপন্যাস আপনাকে লিখে দিচ্ছি। কেন লিখতে পারবেন না? আপনারই তো নিজের লেখা, নিজের আবিষ্কার। না না, আমি কোনো কথা শুনবো না, আমার আপনি উপন্যাসটাই চাই। কথাটা বলে সমরবাবু ফোন রেখে দেয়। কি বললেন উনি? আপনি উপন্যাসটাই ওনার চাই, তাই তো? হ্যাঁ, সেরকমই তো বললেন। কি করবে তাহলে? দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। এদিকে সমরবাবু অফিসে সাগরের সাথে ফোনে কথা বলে এখন ওয়াশরুমে ঢোকে। টয়লেট হয়ে যাওয়ার পর বেসিনে হাত ধুচ্ছে, এমন সময় দেখে একটা সুন্দর দেখতে ইয়াং মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে সমরবাবু চমকে যায়, বলে, কে 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 আপনি? এক্ষুনি যাকে নিয়ে ফোনে কথা হলো, বুঝলাম না। যে মানুষকে একবার মেরে দেওয়া হয় তাকে আর নতুনভাবে বাঁচানো যায় না। দেখুন, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, আর আপনাকে আমি এই অফিসে আগে দেখিও নি। কে আপনি? আপনি, উপন্যাসের আপনি। হো হো করে হাসতে থাকে সমরবাবু। কেন বিশ্বাস হচ্ছে না? আপনি আপনি এটা বিশ্বাস করার মতো? আপনি তখন নানান রূপ দেখাতে থাকে সমরবাবুকে। কখনো সুন্দর পরীর রূপ, কখনো ডাইনির রূপ, কখনো রাক্ষসীর রূপ, কখনো আবার পেতনির রূপ। সমরবাবু এই দৃশ্য দেখে ওয়াশরুমে হার্ট অ্যাটাক করে মারা যায় সঙ্গে সঙ্গে। আপনি উপন্যাসটা নতুন করে লিখতে বসে সাগর। এমন সময় সাগরের কাছে মোবাইল ফোনটা বেজে ওঠে। হ্যালো? ও প্রান্ত থেকে একজন পুরুষের কণ্ঠস্বর হেসে ওঠে। হ্যালো, সাগরবাবু বলছেন? আরে সুকান্ত দা, কি খবর? খবর খবর খুব খারাপ। কেন, কি হয়েছে? সমরদা এইমাত্র এক্সপায়ার করেছেন। সাগর লেখা ছেড়ে উঠে দাঁড়ায়। হোয়াট? কি বলছেন কি আপনি? এই কিছুক্ষণ আগেই তো ওনার সাথে কথা হলো। কিন্তু এখন আর নেই। বিশ্বাসই হচ্ছে না। কি করে হলো? ওয়াশরুমে গেছিলেন আর সেখানেই হার্ট অ্যাটাক। আরে আমার সাথে ওনার কত কথা হলো আপনি উপন্যাসটা নিয়ে। আপনার কথাও তো বললেন যে আপনি পরিশোধ করছেন উপন্যাসটার। আর এর মধ্যেই সব শেষ। আমিও বিশ্বাস করতে পারছি না। এই বললেন যে ওয়াশরুম থেকে এসে একসাথে লাঞ্চ করবেন, আর কয়েক মিনিটের মধ্যেই কি ঘটে গেল। সুকান্ত দা, আমি আসছি অফিসে। আসবেন? আচ্ছা, আসুন। ফোনটা রেখে দেয় সাগর। তিতলি এসে জিজ্ঞেস করে, কার কি হয়েছে? আরে এইমাত্র সুকান্ত দা খবর দিল, সমরবাবু আর নেই। কি বলছো তুমি? একটু আগেই তো তোমার সাথে কথা হলো। ইস, কি করে হলো? ওয়াশরুমে হার্ট অ্যাটাক। ভাবতে পারছি না আমি। আমাকে একবার ওনার অফিসে যেতে হবে, বুঝলে? শেষ দেখা দেখে আসি। যাও, দেখে আসো গিয়ে একবার। দেখলে তিতলি, যেই নতুন করে আপনি উপন্যাসটা লিখতে বসেছি, অমনি এরকম একটা খবর। হ্যাঁ, বুঝতে পারছি। তুমি দেরি করো না, বেরিয়ে পড়ো। প্রকাশনীর অফিসে গিয়ে সাগর দেখে সমরবাবুর নিথর দেহ শুয়ে আছে, পাশে সুকান্তদা। হঠাৎ সেই বাঁশির আওয়াজ ভেসে ওঠে অফিসে। কেউই শুনতে পায় না একমাত্র সাগর ছাড়া। এদিক ওদিক তাকাতে থাকে, বুঝতে পারে এই অফিসেও আত্মীর আনাগোনা। ক্ষান্তে থাকে সাগর। কোনো রকমে সুকান্তবাবুকে বলে অফিস থেকে বেরিয়ে আসে সাগর। বাড়িতে পৌঁছে তিতলিকে সাগর বলে, তিতলি, সমরবাবুর অফিসে ওই আপতির বাঁশির আওয়াজ শুনতে পেলাম। কি? হ্যাঁ, আরে পরিষ্কার শুনলাম। ওনার অফিসে বাঁশির আওয়াজ শুনতে পাবে কেন? ওখানে কিসের সম্পর্ক? আছে, সম্পর্ক আছে।
দেখো, উনি আমাকে জোর করেছিলেন আপ্তি উপন্যাসটা আবার নতুন করে লেখার জন্য। হতে পারে আপ্তির পছন্দ হয়নি। হ্যাঁ, হতে পারে পছন্দ হয়নি। তার সঙ্গে সমর বাবুর মারা যাওয়ার কি সম্পর্ক? যদি আপ্তি কোনো ক্ষতি করে থাকে সমরবাবুর, উফ উফ, আর ভাবতে পারছি না। থাক, তোমাকে আর ভাবতে হবে না। ঠান্ডা হয়ে বসো, আমি চা করে নিয়ে আসছি। তিতলি রান্নাঘরে চা করছে। এমন সময় বুঝতে পারে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। রীতিমতো ভয় পেয়ে যায় তিতলি। পেছনে ঘুরে দেখে কেউ নেই। এবার শুনতে পায় সেই বাঁশির আওয়াজ। রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে যায় তিতলি। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজ। তিতলি দরজা খুলে দেখে একজন বয়স্ক মহিলা লাল পাড় শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কাকে চাই? বয়স্ক মহিলা বলেন, লেখক সাগর রায় কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি ওনার একজন বড় ভক্ত। একবার কি দেখা করা যায়? আমি অনেক দূর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আসুন। বয়স্ক মহিলাকে সোজা সাগরের লেখার ঘরে নিয়ে আসে তিতলি। তোমার সঙ্গে উনি দেখা করতে এসছেন। পরস্পরকে নমস্কার জানান। নমস্কার, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আপনার লেখার একজন ভক্ত। অনেকদিন ধরেই আমি চেষ্টা করছি আপনার সঙ্গে একবার দেখা করার, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ শেষ পর্যন্ত ভাবলাম শেষ করেই ছাড়বো আপনাদেরকে। শেষ করেই ছাড়বো মানে? বুঝলাম না। মানে এই দেখাটা। হুম, আচ্ছা আচ্ছা, বলুন কি করতে পারি আপনার জন্য। আপনি আপ্তি উপন্যাসটা নতুন করে আর লিখবেন না? যে আপ্তি মারা গেছে তাকে আর নতুন করে বাঁচাতে পারবেন না? আমার তো এই উপন্যাস এখনো পাবলিশই হয়নি। আপনি কি করে জানলেন যে আমি আপ্তি বলে কোন উপন্যাস লিখছি? আপনার ভক্ত, সব খবরই তো রাখতে হয়। না, ভক্ত হতে পারেন, কিন্তু লেখাটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি লিখবো, কেন লিখবো, সেইটা তো একমাত্র আমার ব্যাপার। আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তা বলে এই নয় যে আপনারা আমাকে ঠিক করে দেবেন যে আমি কোন লেখাটা লিখবো আর কোন লেখাটা লিখবো না। এটা তো হতে পারে না। তার মানে আপনি আপ্তি উপন্যাসটা আবার নতুন করে লিখবেন? এবার তিতলি বলে ওঠে, হ্যাঁ লিখবে। ওর নতুন করে লেখার ইচ্ছে নেই, কিন্তু আমি বলেছি লিখতে। আপনার কোনো অসুবিধা আছে? অসুবিধা তো আপনার হবে আমার কথা না শুনলে। একটু পরিষ্কার করে বলবেন যে আপনি ঠিক কি বলতে চাইছেন। বাঁশির সুর বেজে ওঠে। সাগর এবং তিতলি দুজনেই চমকে ওঠে। এ কি? কে আপনি? আপ্তি আবার তার নিজের রূপ নিয়ে ফিরে আসে সাগর এবং তিতলির সামনে। একটা সুন্দর ইয়াং মেয়ের রূপ নিয়ে আসে। মুহূর্তেই পরিবেশটা পাল্টে যায়। সাগর এবং তিতলির বুঝতে অসুবিধা হয় না যে এই আপ্তি। দুজনেই ঘাবড়ে যায়। স্বয়ং উপন্যাসের চরিত্র বাস্তবের মাটিতে। উপন্যাসে আমাকে না মারলে এই দিন আজকে আপনাকে দেখতে হতো না, আপনাদের কাউকে দেখতে হতো না। তাই আমার যন্ত্রণা আপনাদেরকে ভোগ করতেই হবে সাগর বাবু, ভোগ করতেই হবে, আজীবন ভোগ করতে হবে। এতে আপনি কি মজা পাচ্ছেন বলুন তো? গল্পের খাতিরে কোনো চরিত্রকে মরতে হতেই পারে, এতে লেখকের কি দোষ? ভেবেছিলাম এই উপন্যাস আমি আর লিখব না, কিন্তু এই উপন্যাস আমি আবার লিখব, অন্যভাবে, অন্য রকমে। প্রয়োজনে আপনাকে আমি আবার মারব। দেখি আপনি কি করেন। আচ্ছা, তাহলে আপনি লিখবেন? হ্যাঁ, আমি লিখব। আপ্তি অদৃশ্য হয়ে যায়। হঠাৎ সাগরের ডান হাতটা বেঁকে যেতে থাকে। সাগর হাত নিয়ে বসে পড়ে। তিতলি চেঁচিয়ে ওঠে এই দৃশ্য দেখে। পাশের ঘর থেকে দিয়া ছুটে আসে কিছু বলার জন্য, কিন্তু
দিয়ার মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না। দিয়া বোবা হয়ে যায়। তিতলি কাকে ছেড়ে কাকে সামলাবে, চেঁচামেচি কান্নাকাটি করতে থাকে। সে বুঝতে পারে এইটা আপ্তির খেলা, আপ্তির অভিশাপ। 2 হাত জড়ো করে তিতলি আপ্তির উদ্দেশ্যে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আমাদের ছেড়ে দিন, এত বড় ক্ষতি করবেন না, আমার বরের এত বড় ক্ষতি করবেন না, দয়া করে আমার মেয়েকেও ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনি ওদের সুস্থ করে দিন। কাঁদতে থাকে তিতলি। বাড়ির চতুর্দিকে বাঁশির আওয়াজ বাজতে থাকে, আর কে যেন সারা বাড়ি দৌড়াদৌড়ি করতে থাকে। আর আর এই বাড়িতে থাকবো না, চলো তিতলি, দিয়া, চলো বেরিয়ে যাই। 3 জনে বাড়ি থেকে বেরোতে যাবে, কিন্তু আপ্তি বেরোতে দেয় না, নানান রকম বাধা সৃষ্টি করে। কিছুতেই সাগররা বেরোতে পারে না এই বাড়ি থেকে। একসময় সারা বাড়িতে আগুন লেগে যায়, 3 জনেই অসুস্থ হয়ে পড়ে। এরপর 3 জন ছাড়াছাড়ি হয়ে যায়। 3 জন 3 জনকে খুঁজতে থাকে, চিৎকার করতে থাকে, কেউই কাউকে খুঁজে পায় না। ঘরের মধ্যে নানান রকম কাণ্ড ঘটতে থাকে। ঘরের ভিতর এত কিছু হচ্ছে, আগুন জ্বলছে, কিন্তু তার রেশ বাইরে থেকে বোঝা যাচ্ছে না, একটুও ধোঁয়া বাইরে বেরোচ্ছে না। এই হলো আপ্তির অলৌকিক খেলা। এর মধ্যেও বাঁশির আওয়াজ বেজেই চলেছে, আওয়াজ যেন আরো জোরে জোরে বাজছে। এদিকে ঘরের ভেতরে অর্ধেক জিনিস পুড়ে ছাই, কিন্তু কোথাও আর সাগর, তিতলি, দিয়াকে দেখা যাচ্ছে না। আগুনও নিভে এসেছে, তাও তাদের দেখা নেই। শুধু আপ্তি চোখ লাল করে দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্য বিষয়, 3 প্রাণীকে আর কোথাও দেখা গেল না। আপ্তি 3 জনকে নিয়ে চলে গেল না কি হলো, একমাত্র আপ্তি জানে। আজকের গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন।